আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি তারিফ হাবিব রকুন এবং সঙ্গে আছি আমি সাবরিনা। প্রথমেই সংবাদ শিরোনাম। পঙ্গু হাসপাতালে আহতদের চিকিৎসায় 5 লাখ টাকা সহায়তা দিয়েছেন বিএনপি। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিমত। কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন বলেন তারেক রহমান। ব্রাজিলিয়ান রেফারিকে আঙ্গুল তুলে শাসালেন মেসি। যে কারণে ওয়ানডে র্যাঙ্কিং থেকেও সাকিবের নাম সরালো আইসিসি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পঙ্গু হাসপাতালে আহতদের চিকিৎসায় 5 লাখ টাকা সহায়তা দিয়েছে বিএনপি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে যান। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের প্রত্যেককে পুনর্বাসন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আহতদের মধ্যে যাদের দেশে সুচিকিৎসা সম্ভব নয় তাদের দ্রুত চিহ্নিত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। বৃহস্পতিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন সালাউদ্দিন আহমেদ। এ সময় আহতদের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোট 5 লাখ টাকা সহায়তা দেওয়া হয়। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, আন্দোলনকারীদের মধ্যে গুরুতর যারা এখানে চিকিৎসাধীন তারা আর্থিক সহায়তা পাননি। চিকিৎসার বাইরে তাদের যে সহযোগিতা দরকার সেটাই আমরা বুঝি। তারা আমাদের বলেছে প্রতিশ্রুতি অনুযায়ী যে 1 লাখ টাকা দেওয়ার কথা সেটা তারা পাননি। বিএনপির এই নেতা বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করছি যারা এই আর্থিক সহায়তা দেওয়ার দায়িত্ব নিয়েছেন তারা যেন দ্রুত এটা পৌঁছে দেন। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিমত। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানো এবং সেখানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের সঙ্গে একমত পোষণ করেননি। যুক্তরাষ্ট্র গতকাল বৃহস্পতিবার বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষ কমিটি ও হিউম্যান রাইটস ওয়াচের এসব অভিযোগের সঙ্গে দেশটি একমত নয়। ইসরায়েলের যুদ্ধ পদ্ধতি গণহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জাতিসংঘের এই কমিটির ও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ, গাজায় মানবতা বিরোধী অপরাধ করেছে ইসরায়েল। জাতিসংঘের বিরুদ্ধে কমিটির প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, গাজায় খাদ্যাভাব ও এ কারণে ঘটে যাওয়া মৃত্যুকে ইসরায়েলের যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র দেবান্ত প্যাটেল বলেন, এই অভিযোগের সঙ্গে আমরা দ্বিমত পোষণ করছি। দেবান্ত প্যাটেল বলেন, আমরা মনে করি এ ধরনের কথা অভিযোগ নিশ্চিতভাবে ভিত্তিহীন। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের সঙ্গে দ্বিমত পোষণ করেন তিনি। এই প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় বাসিন্দাদের জোর করে বাস্তুচ্যুত করেছেন ইসরায়েল, যা মানবতা বিরোধী অপরাধের শামিল। বেদান্ত আরো বলেন, কোন এলাকায় নির্দিষ্ট সামরিক অভিযানের সময় সেখানকার নাগরিকদের এলাকা খালি করতে বলা একেবারেই সংহতিপূর্ণ ও গ্রহণযোগ্য। আমরা নির্দিষ্টভাবে বাধ্যতামূলক কোনো বাস্তুচ্যুতির ঘটনা দেখিনি। কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন একথা বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি এখন বাংলাদেশ গড়তে চায় যেখানে কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে পরপর কেউ দুবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানীগুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রবর্তন করতে চাই। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত 31 দফাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনার শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির শীর্ষ নেতা বলেন, গতানুগতিক ধারায় রাষ্ট্র পরিচালনায় আবদ্ধ থাকলে চলবে না। আমাদের উৎসাহ দিতে হবে আধুনিকতাকে, বরণ করে নিতে হবে অভিনবত্বকে। সামনের দিকে দৃষ্টিপাত করে আলিঙ্গন করে দিতে হবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চিন্তাধারাকে, যা পরবর্তীকালে পরিবর্তন করে রাজনৈতিক সংস্কৃতিকেও। ব্রাজিলিয়ান রেফারিকে আঙ্গুল তুলে শাসালেন মেসি। ম্যাচের 33 মিনিটে বাজে একটি ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরাতে, কিন্তু ভুল থেকে শিক্ষা নেননি। ঠিক 4 মিনিট পর আবারও ফাউল। এবার তার শিকার লিওনেল মেসি। আর্জেন্টিনার খেলোয়াড়দের জোরালো দাবির মুখেও আলদেরাতে দ্বিতীয় হলুদ কার্ড দেননি ব্রাজিলিয়ান রেফারি
অ্যান্ডারসন দারস্কো। ব্যাপারটা মোটেই ভালো লাগেনি মেসির। বিরতির সময় মাঠেই রাগ ঝেড়েছেন। এরপর সংবাদ সম্মেলনে রেফারিকে অন্যভাবে কাঠগড়ায় তুলেছেন আর্জেন্টিনান কোচ লিওনেল স্কলোনি। দারস্কোকে সরাসরি কিছুই বলেননি স্কলোনি। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে জানতে চাওয়া হয়েছিল তার কাছে। স্কলোনি যা বলেন তা সরাসরি অভিযোগ তোলার চেয়ে কম নয়। অনেক কিছুই বলতে পারিনি, কিন্তু সেসব অর্থহীন অজুহাত মনে হবে, তাই এসব না বলাই ভালো। তাতে অজুহাত মনে হবে না এবং লোকও এভাবে ভাববে না। মাঠে কি ঘটেছে আমরা সবাই দেখেছি, ফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। স্কলোনি অতীতে এসব ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেন। এসব থেকে আমি অনেক কিছুই শিখেছি। কোনো কিছু সঠিক প্রমাণ করতে এসব অজুহাতের মতো শোনায় এবং লোকে অন্যভাবে দেখে, তাই এসব পেছনে ফেলে আসাই ভালো। যে কারণে ওয়ানডে র্যাঙ্কিং থেকে সাকিবের নাম সরালো আইসিসি। ক্রিকেটের সব ফরম্যাটে অলরাউন্ডার তালিকার উপরের দিকে নাম থাকতো সাকিব আল হাসানের, তবে সম্প্রতি টি-20 থেকে অবসর নেওয়ায় সেখান থেকে এই টাইগার অলরাউন্ডারের নাম সরিয়ে নেয় আইসিসি। টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেও তা এখনো স্পষ্ট নয়। এদিকে ওয়ানডে র্যাঙ্কিং থেকে সাকিবের নাম সরিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছে আইসিসি, কারণ 50 ওভারের ক্রিকেটে বাংলাদেশের হয়ে এখনো খেলে যাচ্ছেন এই সাকিব। তাই আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটের র্যাঙ্কিং এর তালিকায় সাকিবের নাম দেখতে না পেয়ে অবাক হয়েছেন অনেকে। তবে নিজেদের নিয়মের কারণে সাকিবের নাম সরিয়ে নিয়েছে আইসিসি। 1 বছর কোনো ম্যাচ না খেললে আইসিসির তালিকা থেকে সরিয়ে ফেলা হয় নাম। এই নিয়মেই ওয়ানডে র্যাঙ্কিং থেকে সাকিবের নাম সরিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 2023 সালের 6 নভেম্বরের পর দেশের জার্সিতে একদিনের ক্রিকেট আর খেলেননি সাকিব। বিশ্বকাপে বহুল আলোচিত শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচটাই ছিল দেশের জার্সিতে সাকিবের খেলা শেষ ওয়ানডে। সেই ম্যাচটায় সাকিব ছিলেন অধিনায়ক। টাইমড আউটের আলোড়ন তোলার ঘটনাও হয়েছিল সেদিন। আবার সাকিব ছিলেন ম্যান অব দ্য ম্যাচ। বিশ্বকাপের শেষ ম্যাচটা বাংলাদেশের খেলা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেটাই ছিলেন না এই টাইগার অলরাউন্ডার। এরপর বাংলাদেশে 2টি সিরিজ খেললেও সাকিব ছিলেন না স্কোয়াডে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।